একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এই শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই শীতের সকালে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে। তোমাদের প্রথমে আমি কিছু চিত্র দেখে আমার আজকের ক্লাস শুরু করব। এখানে যদি লক্ষ্য করো তাহলে প্রথম চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল আকার প্রস্তরখণ্ড। কি হয়েছে? এই প্রস্তরখণ্ডটা মাঝখান দিয়ে বিচ্ছিন্ন হয়ে আছে। পরের চিত্রে যদি দেখো তাহলে দেখবে যে একটা শিলাস্তম্ভ যেটি বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে তার অবশিষ্টাংশ দাঁড়িয়ে রয়েছে। এবং এরপরের চিত্রটা যদি তুমি দেখো তাহলে দেখো যে এই যে একটা গোলাকার পাথর, তার পাতলা আস্তরণগুলি চারিদিক দিয়ে ক্ষয় হয়ে গিয়েছে এবং এর ফলে আমরা দেখছি যে মাঝখানের গোলাকার অংশ অবশিষ্ট রয়েছে আর পাশে পাতলা পেঁয়াজের খোসার মতো টুকরো টুকরো অংশ পড়ে রয়েছে। আর পরের চিত্র যদি তোমরা দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একটা পাহাড়ের পাদদেশে যে চিত্র ছোট ছোট পাথরের খণ্ড যেটি নিচের দিকে এসেছে। তাহলে দেখো যে প্রাকৃতিক শক্তির প্রভাবে এইভাবে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হতে পারে। আবার আমরা যদি এই চারটি চিত্র দেখি তাহলে একদম প্রথমের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ভাস্কর্য, সেই ভাস্কর্যের গায়ের উপরে ছোট ছোট ফোঁটা ফোঁটা, অনেকটাই আমরা যদি এখন দেখা যায় না, অনেক আগে আমরা দেখতাম যে গুটি বসন্ত হলে মানুষের মুখে এরকম ছোট ছোট ফোস্কার মতো পড়ে। তাহলে দেখো যে পরের চিত্রে যদি আমরা দেখি তাহলে একটা হ্রদের অবশিষ্টাংশ তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো যে পানি আছে, চারপাশে লবদের মতো আস্তরণ জমে আছে। আর এই চিত্রটা যদি তুমি দেখো তাহলে দেখো যে একটা গোলাকার পাথর, কিন্তু সেই পাথরের উপরে তোমরা দেখতে পাচ্ছ যে অন্য বর্ণের ছোট ছোট কেলাস বা ইংরেজিতে আমরা যাকে বলি ক্রিস্টাল। আর পরের চিত্রটা যদি তুমি দেখো তাহলে দেখবে যে এটা একটা গুহা, দেখো নিচের দিকে পানি জমে আছে। তাহলে এই যে গুহা এবং স্তম্ভ, তাহলে এইগুলি কিভাবে সৃষ্টি হলো? এই সমস্ত কিছুই সৃষ্টি হয় মূলত হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। যেমন প্রথম চিত্রে যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমরা দেখব যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড বায়ুর পানির সাথে মিশে এবং কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং সেই কার্বনিক অ্যাসিড সব মিশ্রিত পানির ফোঁটা যখন একটা মার্বেল পাথরের মূর্তির উপরে পড়ে তখন সেটির দেহে এরকম ফোস্কার মতো অংশ তৈরি হয়। আমরা যদি পরবর্তী চিত্র দেখি তাহলে তোমরা এই ধরনের চিত্র প্রায়ই দেখে থাকো। দেখো যে একটা পাথরের মাঝখান দিয়ে একটা বৃক্ষ তৈরি হয়েছে এবং পাথরটা দেখো দুই পাশে আলাদা হয়ে আছে। আর পরের চিত্রটা যদি দেখো তাহলে তোমরা দেখবে যে এই ধরনের চিত্র আমরা প্রায়ই দেখে থাকি, যে প্রাচীন যে ধ্বংসাবশেষ, অর্থাৎ বাড়িঘরের যে ধ্বংসাবশেষ, প্রাচীন মসজিদ, মন্দির বা অন্য কোনো প্রাচীন বাড়ি, সেগুলিতে আমরা দেখি যে এরকম বড় বড় গাছের জন্ম হয় এবং সাধারণত বট জাতীয় গাছ আমরা বেশি লক্ষ্য করে থাকি। এবং তোমরা দেখবে যে সেই বটের শিকড় সেই শক্তিশালী একটা বিল্ডিং কে টুকরা টুকরা করে ফেলে। আমরা পরের চিত্র যদি দেখি তাহলে তোমরা এই প্রাণীটা নিশ্চয়ই চিনো। এটি হচ্ছে সজারু, যারা মাটির ভেতরে গর্ত করে বসবাস করে। আর পরের চিত্র যদি তুমি দেখো তাহলে দেখবে যে এটি আমাদের খুব পরিচিত কেঁচো, বা আমরা যাকে বলি আর্থওয়ার্ম। এবং আমরা পরের চিত্রে দেখাচ্ছি যে কেঁচো যখন মাটি খুঁড়ে তখন ঠিক এই ধরনের অবশিষ্টাংশ তৈরি করে। তাহলে দেখো যে এই যে উদ্ভিদ এবং প্রাণী, এরা কি করে? শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিচূর্ণী ভবন। আর বিচূর্ণী ভবন হচ্ছে ধীর গতির যে ভূমিরূপের পরিবর্তন, তার একটি প্রকৃষ্ট উদাহরণ। যদিও বিচূর্ণী ভবনের সাথে আরো কিছু অ্যাসোসিয়েটেড বিষয় রয়েছে, যেমন আমরা নগ্নি ভবনের কথা বলতে পারি এবং পরিবহনের কথা বলতে পারি। এবং আসলে একটা বিচূর্ণী ভবন প্রক্রিয়াকে চালু রাখতে গেলে নগ্নি ভবন এবং পরিবহন প্রক্রিয়া যুগোৎপদভাবে সংগঠিত হয়, অন্যথায় নতুনভাবে বিচূর্ণী ভবন হয় না বললেই চলে, অথবা বিচূর্ণী ভবনের হার হ্রাস পায়। তো আসো আমরা এই বিষয়গুলি নিয়েই কথা বলবো। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। আসো আমরা
আমাদের আলোচনা শুরুর আগে একটি ভিডিও চিত্র, একটি ছোট্ট ভিডিও চিত্র দেখব, তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলেই এই বিচূর্ণী ভবন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। Did you know that the surface of the Earth is always changing? Over millions of years, mountains have become flat ground. Small streams have turned into mighty rivers, and some of those rivers have become large canyons. This process is called weathering and erosion. Weathering can be caused by wind and water wearing away rocks and shifting soil, or by gravity pulling rocks down mountains. Tree roots can push the earth apart, and water can seep into small cracks in rocks where it freezes, expands, and breaks the rock into pieces. Glaciers once covered most of the earth, and their slow movement cut some of the valleys and canyons we know today. Erosion happens when rocks or soil move from one place to another. If a rock rolls down a hill and settles in a valley, or water washes soil down a river and into the ocean, that is erosion. Even if you pick up a rock and throw it into a pond, you are causing erosion. Wind and water wore down these rocks over a long period of time. The broken pieces and small bits of dirt were washed away. Some of the most beautiful places on the earth were formed by the actions of weathering and erosion. আসো আমরা আবার স্লাইডে ফেরত আসি। তোমরা এইরকম দৃশ্য প্রায় দেখে থাকো, যে পাথর হতে পারে অথবা আমাদের অর্থাৎ মানুষ নির্মিত যে বিভিন্ন অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামোগুলি সময়ের পরিক্রমায় এভাবে টুকরো 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 হয়ে যায়। তাহলে বিচূর্ণী ভবনটা কি? আমরা বলছি যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা যান্ত্রিক, রাসায়নিক বা জৈবিক উপায়ে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলে। অর্থাৎ যদি প্রাকৃতিক শক্তির দ্বারা কি হবে, যান্ত্রিক মানে হচ্ছে যে এটা হতে পারে যে তাপের প্রভাবে বা চাপের প্রভাবে অথবা মাধ্যাকর্ষণ শক্তির কারণে ইত্যাদি কারণে যদি শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়, অথবা রাসায়নিক প্রক্রিয়া বলতে হচ্ছে এই যে আমরা বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলি, যেমন আমি এর আগেও তোমাদের ক্লাসে বলেছি যে পানি হচ্ছে পৃথিবীর সবচাইতে উত্তম দ্রাবক, অর্থাৎ পানি পৃথিবীর বেশিরভাগ যে অজৈব উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলিকে দ্রবীভূত করতে পারে। তাহলে এই যে দেখো যে একটা কঠিন শিলা, সেই শিলার উপর দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন সেই শিলার ভেতরের অংশকে বা নরম অংশগুলিকে সে দ্রবীভূত করে ফেলে, বা দ্রবীভূত হওয়ার যোগ্য যে শিলাগুলি থাকে বা যে লবণগুলি থাকে সেগুলিকে সে নিজের মধ্যে দ্রবীভূত করে এবং এর মধ্য দিয়ে সে শিলার ক্ষয় সাধন করে। এছাড়া তোমরা জানো যে আমরা যদি এক টুকরা লোহাকে কি করি, এক টুকরা লোহাকে যদি আমরা বাতাসে ফেলে রাখি তাহলে সেই বাতাসের যে আর্দ্রতা অর্থাৎ বাতাসের যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলের অক্সিজেন এর সমন্বয়ে সে কি করে, ফেরাস অক্সাইড তৈরি করে, পরবর্তীতে ফেরিক অক্সাইড তৈরি করে। এবং এই যে পানিযুক্ত ফেরিক অক্সাইড যাকে আমরা বলি মরিচা বা রাস্ট, এবং সেই মরিচা কি করে, লোহার একটা টুকরাকে নরম করে ফেলে। ফলে দেখবে যে মরিচা একটা লোহাকে কিন্তু তুমি চাপ দিয়ে বাঁকা করতে পারবে না বা ভাঙতে পারবে না, কিন্তু তুমি একটা মরিচাকে খুব সহজেই কি করতে পারবে, আঙুল দিয়ে আলাদা আলাদা করে ফেলতে পারবে। তাহলে এই যে দেখো যে এখানে যে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটলো তার ফলে লোহার মতো একটা শক্ত পদার্থ সেটা কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক তদ্রূপ যে সকল শিলায় বা পৃথিবীর যে সকল অঞ্চলের মৃত্তিকায় লৌহ জাতীয় উপাদান থাকে সেই জায়গাতে কিন্তু এই ধরনের অক্সিডেশন প্রক্রিয়া সংগঠিত হয়। যেমন আমরা এই যে বরেন্দ্রভূমি কিংবা লালমাই পাহাড় অথবা মধুপুর গড়ের কথা বলি, এরকম চত্বর ভূমিসমূহ বা সোপান ভূমিসমূহে কিন্তু এরকম অক্সিডেশন প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হয়। আবার দেখো এই যে আমরা দেখালাম যে উদ্ভিদ কিংবা
খড়গ সজারু, অথবা আমরা যদি প্রেইরি অঞ্চলের প্রেইরি র্যাটের কথা বলি, অর্থাৎ প্রেইরি অঞ্চলে এক ধরনের বড় ইঁদুর পাওয়া যায় যেটা দেখতে অনেকটা খরগোশের মতো, যারা মাটির ভেতরে কি করে বাসা তৈরি করে, সেখানেই তাদের বংশ বিস্তার করে। তাহলে এরা কি করে, প্রচুর পরিমাণে শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। এখন দেখো যে শিলা বলতে আমরা যে শুধু সলিড রক বা কঠিন পাথরের কথা বলি তা কিন্তু না। ভূত্বক গঠনকারী যে সাধারণ উপাদানগুলি সেগুলি আসলে শিলা, যেমন মাটিও এক ধরনের মিশ্র শিলা, চুনাপাথর এক ধরনের শিলা। তাহলে এই যে আমরা দেখি যে প্রাকৃতিক শক্তি দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা বলছি বিচূর্ণ ভবন। আমরা যদি এটিকে এভাবে বলতে পারি যে সূর্যালোক, বায়ু, বৃষ্টিপাত, হিমবাহ, সমুদ্র স্রোত, বায়ুর আর্দ্রতা ইত্যাদি আবহাওয়ার উপাদানের তারতম্যের কারণে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয় হচ্ছে বিচূর্ণী ভবন। তাহলে দেখো যে এই যে আবহাওয়ার উপাদান, আমরা যখন পরবর্তীতে তোমাদেরকে পড়াবো তখন আমরা আবহাওয়ার বিষয়টা ক্লিয়ার করব। তবুও বলছি যে আবহাওয়া হচ্ছে কি, যে কোনো স্বল্প পরিসরের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় যে অবস্থা তাকেই আমরা বলি আবহাওয়া। আবহাওয়া কিন্তু খুব দ্রুত পরিবর্তিত হয়। যেমন তুমি যখন একটা, বিশেষ করে এই শীতকালে তুমি আবহাওয়ার পরিবর্তনটা খুব ভালো বুঝতে পারবে এবং আমাদের নাক সেটাকে আরো বেশি স্পষ্ট করে তোলে। যেমন তুমি শীতকালে রুমের মধ্যে আসো, দেখবে যে রুমের ভেতরটা অপেক্ষাকৃত গরম, যেই দরজা খুলে বাইরে বের হবে তখন দেখবে যে এক ঝাঁক ঠান্ডা হাওয়া তোমার গায়ে চলে আসবে এবং নাক দিয়ে যখনই ভেতরে ঢুকবে, যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে কয়েকটা হাঁচি দিবে। তাহলে এই যে দেখো যে আবহাওয়ার তারতম্য হচ্ছে, বা এই যে রুম এবং রুমের বাইরে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই যে তুমি প্রতিক্রিয়া দেখাচ্ছ, হাঁচির মাধ্যমে সেই প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটছে। তাহলে দেখো যে আবহাওয়াটা হচ্ছে খুবই স্বল্প পরিসরের এবং এটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। আর আবহাওয়ার উপাদান হচ্ছে 5টা। আমরা পরবর্তী ক্লাসে আবার এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তারপরেও আমি তোমাদেরকে বলে দিই, দেখো যে প্রথম উপাদানটা হচ্ছে তাপ। এবং আমাদের মনে রাখতে হবে যে সূর্যের তাপ হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির প্রধান উৎস। তাহলে তাপের কারণে আমরা দেখব যে কোনো জায়গায় তাপ বেশি, কোনো জায়গায় তাপ কম। এই যে তাপ কম বেশি এবং তাপ কম বেশি হওয়ার কারণে যেখানে তাপ বেশি সেখানে বায়ু কি হয়, সম্প্রসারিত হয়। তাহলে সেই জায়গাটাতে বায়ুর ঘনত্ব থাকে কম, অর্থাৎ চাপ কম থাকে। অপরদিকে কোনো জায়গায় যদি তাপ কম হয় তাহলে সেই জায়গার বায়ু সংকুচিত হয়ে আসে, এবং বায়ু যখনই সংকুচিত হবে তখন সেখানে মোট বায়ুর পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ তার চাপ বেশি হবে। তাহলে দেখো যে তাপ কি করে, বায়ুর বা বায়ুমণ্ডলের চাপের সৃষ্টি করে। এবং এই যে চাপের পার্থক্য, এক জায়গায় উচ্চচাপ আরেক জায়গায় নিম্নচাপ, এই চাপের পার্থক্য কি করে, উচ্চচাপ যুক্ত বায়ুকে নিম্নচাপযুক্ত বায়ুর দিকে গিয়ে সেই ঘাটতিটা পূরণের চেষ্টা করে। এবং মনে রাখবে যে প্রকৃতির এটা হচ্ছে অমোঘ নিয়ম, যে কি, যে প্রকৃতি কোনো শূন্যতা পছন্দ করে না, সব সময় সে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আসতে পছন্দ করে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না মানুষ সেখানে হস্তক্ষেপ করে। তাহলে যদি মানুষ হস্তক্ষেপ না করে তাহলে প্রকৃতি তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী কি করবে, শূন্যস্থান পূরণ করবে এবং সব জায়গায় একটা সাম্যাবস্থা বিরাজ রাখতে সহায়তা করে। তাহলে দেখো যে প্রথমে তাপের কারণে চাপের সৃষ্টি হচ্ছে এবং এই চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে। এবং তোমরা জানো যে বায়ুতে সবসময় কি থাকে, আর্দ্রতা বা জলীয় বাষ্প থাকে। সেটা কম হতে পারে অথবা বেশি হতে পারে, কিন্তু বায়ুতে জলীয় বাষ্প থাকবেই। তাহলে এটিও বায়ুর উপাদান, আবহাওয়ার উপাদান। আর আমরা দেখব যে এই যে বায়ুমণ্ডলে যে আর্দ্রতা থাকে, সেই অতিরিক্ত আর্দ্রতা বিভিন্ন আকারে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠের উপরে পতিত হয়। তাহলে যতভাবে এরকম বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প বা আর্দ্রতা ভূপৃষ্ঠে পতিত হয়, সেই সমস্ত বিষয়গুলিকে আমরা এক কথায় যদি প্রকাশ করি তাহলে সেটিকে আমরা বলি বারিপাত। এখন যদি সেটি তরল ফোঁটা আকারে পড়ে তাহলে আমরা সেটিকে বলি বৃষ্টিপাত। যদি
জমাটবদ্ধ ছোট ছোট টুকরো আকারে পড়ে তাহলে আমরা সেটিকে বলি তুষার, আর যদি বড় বড় টুকরো আকারে পড়ে তাহলে আমরা সেটিকে বলি শিলা। আর এই যে শীতকালে দেখবে যে ঘন কুয়াশা, তাহলে এই কুয়াশাটাও কিন্তু আসলে ঘনীভূত জলীয় বাষ্প। তাহলে এই সমস্ত কিছুই আবার তুমি এই শীতের সকালে দেখবে যে ঘাসের উপরে ছোট ছোট শিশিরের বিন্দু, এবং শীত প্রধান অঞ্চলে এই শিশির বিন্দুগুলি জমে ছোট ছোট বরফের টুকরায় পরিণত হয়, যেটাকে আমরা বলি তুহিন। তাহলে এই সমস্ত ফর্মগুলিকে আমরা একত্রিত বলি বাড়িপাত। তাহলে দেখো আবহাওয়া এবং জলবায়ুর উপাদান হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে তাপ, চাপ, তারপরে হচ্ছে কি বায়ু প্রবাহ, 4 নাম্বার হচ্ছে আর্দ্রতা, আর 5 নাম্বার হচ্ছে বাড়িপাত। তোমাদেরকে এটি মনে রাখতে হবে এবং খুবই লজিক্যাল ধাপে ধাপে আমরা এগুলিকে ইন্ডিকেট করি, যেগুলি পৃথিবীর সব জায়গায় বিরাজ করে, কম অথবা বেশি। তাহলে বায়ুমণ্ডলের বা আবহাওয়া এবং জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলি পৃথিবীর সব জায়গায় দেখা যাবে সেগুলিকেই আমরা বলি উপাদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার উপাদানগুলি কি করে, বিচূর্ণী ভবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে কেউ কেউ বিচূর্ণী ভবনকে আবহ বিকার বলে। ইংরেজিতে যদিও দেখো যে ওয়েদার থেকে আসছে, ওয়েদারিং, যে কারণে এর বাংলা অনেকেই করে আবহাওয়া বিকার। ব্যক্তিগতভাবে এই শব্দটা আমার খুব বেশি পছন্দ না, আমি বিচূর্ণী ভবন শব্দটা ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু তুমি এখনো পুরাতন বইগুলিতে দেখবে যে বিচূর্ণী ভবনের অপর নাম হচ্ছে আবহ বিকার। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা স্তম্ভ, যে স্তম্ভ বিভিন্ন অংশ ফেটে টুকরো টুকরো হয়ে আছে, তাহলে এই যে এই ধরনের বিচূর্ণী ভবনকে আমরা কি বলছি, এই ধরনের বিচূর্ণী ভবনকে আমরা বলি যান্ত্রিক বিচূর্ণী ভবন। তার আগে আমরা একটু দেখে নিই যে বিচূর্ণী ভবনের যে কারণগুলি, সমস্ত বিচূর্ণী ভবনকে যদি আমরা একটা মানে কারণগুলিকে যদি আমরা দেখাতে চাই তাহলে এই 4টা কারণ আমরা প্রধানত দেখি, যদিও আরো কতগুলি কারণ রয়েছে বিচূর্ণী ভবনের। দুঃখিত। তাহলে দেখো যে বিচূর্ণী ভবনের প্রধান কারণ হচ্ছে আবহাওয়ার তারতম্য। তাহলে আবহাওয়ার উপাদানগুলির তারতম্য হওয়ার কারণেই মূলত বিচূর্ণী ভবন প্রক্রিয়া সংগঠিত হয়। তারপরে যে অন্যতম প্রধান কারণ এবং যেটি অনেক দ্রুত বিচূর্ণী ভবনকে সংগঠিত করতে পারে সেটি হচ্ছে পানির রাসায়নিক ক্রিয়া। আমরা পানি দুইভাবে কিন্তু বিচূর্ণী ভবন সংগঠিত করে, যান্ত্রিক উপায়ে বিচূর্ণী ভবন সংগঠিত করতে পারে, আবার রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়েও বিচূর্ণী ভবন সংগঠন করতে পারে। যেমন আমরা যখন নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলি নিয়ে আলোচনা করছিলাম তখন তোমাদের মনে থাকার কথা যে এই যে নদীর আর্দ্রগতি বা পার্বত্য অবস্থায় ঢাল বেয়ে যখন পানি নিচের দিকে নেমে আসে তখন সে কি করে, নিম্নমুখী ক্ষয় করে। এই যে পানির স্রোতের আঘাতে যখন নিম্নমুখী ক্ষয় সংগঠিত হয়, অথবা আমরা পটহোলের কথা বলেছিলাম যে পানি যখন ঘুরতে থাকে তাহলে এই যে পানির যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের সাথে সাথে কঠিন শিলা তলদেশে গোলাকার গর্তের সৃষ্টি করে। তাহলে এই যে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়ার সংগঠন ছাড়াই যদি তার গতিশক্তি দ্বারা অথবা তার সঞ্চিত স্থিতিশক্তির, আসলে স্থিতিশক্তি পরবর্তীতে গতিশক্তিতেই রূপান্তর হয়, অর্থাৎ মূলত গতিশক্তি যান্ত্রিক বিচূর্ণী ভবনে প্রধান ভূমিকা পালন করে। তাহলে এই যে গতিশক্তির দ্বারা যদি শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয় তাহলে সেটিকে আমরা বলবো যান্ত্রিক বিচূর্ণী ভবন। অপরদিকে যখন পানি কোনো বস্তুকে দ্রবীভূত করে এবং এর মধ্য দিয়ে শিলারাশি চূর্ণ হওয়াকে সংগঠিত করে তখন আমরা সেটিকে বলি রাসায়নিক বিচূর্ণী ভবন। যদিও রাসায়নিক বিচূর্ণী ভবনের আরো 3 ধরনের ফর্ম রয়েছে যেটি আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। আমরা দেখি যে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন ক্রিয়ার ফলে বিচূর্ণী ভবন সংগঠিত হয়। মানুষ কিন্তু বিচূর্ণী ভবনে অন্যতম প্রভাবক হিসাবে কাজ করতে পারে। যেমন আমরা কঠিন শিলা প্রকল্পে কি করি, যে ডিনামাইট ফাটিয়ে বা বিস্ফোরণের সাহায্যে শিলারাশিকে ছোট ছোট টুকরায় পরিণত করি, তারপর সেই শিলাগুলি আহরণ করি এবং সেগুলি দিয়ে আমরা আমাদের
রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং ইত্যাদি অবকাঠামো নির্মাণ করি, তাহলে দেখো, এবং আমরা বিভিন্ন সময়ে ধরো যে গর্ত খুঁড়ি, যেমন আমরা একটা বিল্ডিং যখন তৈরি করি সেই বেসমেন্ট তৈরির জন্য আমরা গর্ত খনন করি, আমরা একটা সুইমিং পুলের জন্য গর্ত খনন করি, তাহলে এর মধ্য দিয়েও কিন্তু মানুষ বিচূর্ণী ভবন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং পরিশেষে আমরা মাধ্যাকর্ষণ শক্তির কথা বলতে পারি, যেমন আমরা দেখব যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই যে পর্বত চূড়ার যে শিলাগুলি, সেগুলির মধ্যে যদি দুর্বল সংযুক্তি থাকে, তোমাদেরকে আমি এর আগে পড়িয়েছি যে যখন প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে যখন একটা পর্বত সৃষ্টি হয়, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষের কারণে যখন একটা পর্বত সৃষ্টি হয়, তখন এই যে প্রবল চাপ সৃষ্টি হয়, সেই প্রবল চাপের কারণে শিলাগুলি মাঝখানে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলযুক্ত শিলাই পরবর্তীতে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে নেমে আসে এবং সে পাদদেশে অবস্থান করে। তাহলে দেখো, বিচূর্ণী ভবনকে আমরা অলরেডি এটা বলে ফেলেছি, তারপরেও আনুষ্ঠানিকভাবে বলছি যে বিচূর্ণী ভবনকে আমরা মূলত 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন, 2 নাম্বার হচ্ছে রাসায়নিক বিচূর্ণী ভবন, আর 3 নাম্বার হচ্ছে জৈবিক বিচূর্ণী ভবন। যান্ত্রিক বিচূর্ণী ভবনটা কি? এই যে প্রাকৃতিক শক্তির প্রভাবে যদি শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়, তাহলে সেটিকে আমরা বলবো যান্ত্রিক বিচূর্ণী ভবন। এবং যান্ত্রিক বিচূর্ণী ভবনে আমরা দেখি যে 3টা জিনিস সবচাইতে বেশি ভূমিকা পালন করে। একটা হচ্ছে উত্তাপ, এবং আমরা বলেছি যে সূর্যের তাপ হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির প্রধান উৎস, এবং আমরা দেখব যে মরুভূমি অঞ্চলে এই সূর্যের তাপের প্রভাবে বিচূর্ণী ভবন প্রক্রিয়া সবচাইতে বেশি সংগঠিত হয়। অপরদিকে আমরা দেখব যে তুষার, পার্বত্য অঞ্চলে তুষার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা হিমবাহের কথা বলেছি যে একটা হিমবাহ যখন ঢালবে, নিচের দিকে অগ্রসর হয়, তখন তার বিশাল ভর দ্বারা সে শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করে এবং সামনের যা কিছু পায় সেটাকে ঠেলে নিচের দিকে নিয়ে আসে। তাহলে এটা একটা। আর আরেকটা ফর্ম হচ্ছে যে তোমরা জানো যে পানির যখন পানিকে যখন শীতল করা হয়, অর্থাৎ ঠান্ডা করা হয়, তখন সেটা পানি কি হয়? জমে বরফে পরিণত হয়। এবং আমরা দেখি যে পানি যখন জমে বরফে পরিণত হয়, তখন তার আয়তন বৃদ্ধি পায়। পৃথিবীর সব পদার্থের তাপমাত্রা হ্রাস পেলে আয়তনে সংকুচিত হয়, কিন্তু পানি হচ্ছে ব্যতিক্রম, যেটিকে তাপমাত্রা হ্রাস পেলে আয়তনে বৃদ্ধি পায়। তোমরা জানো যে আমরা যদি একটা নির্দিষ্ট আয়তনের পানিকে বরফে পরিণত করি, তাহলে তার আয়তন 10 ভাগের 1 ভাগ বেড়ে যায়। এই যে বর্ধিত আয়তন, সেই বর্ধিত আয়তনের চাপের কারণে পার্বত্য অঞ্চলে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়, এবং সেই বিষয়টা আমরা আবার পরে ব্যাখ্যা করব। দেখো, যান্ত্রিক বিচূর্ণী ভবনে যে বিষয়গুলি ক্রিয়াশীল সেগুলি হচ্ছে, আমি অলরেডি বলেছি যে সূর্যের তাপ হচ্ছে সবচাইতে সক্রিয় ভূমিকা পালন করে, এবং যান্ত্রিক বিচূর্ণী ভবনের বেশিরভাগ অংশই সংগঠিত হয় সূর্যের তাপের দ্বারা। তারপর আমরা দেখব যে তুষারের দ্বারা, এরপর পানির যান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষয় সাধন করে। যদি ভূপৃষ্ঠের উপরিভাগের চাপ হ্রাস পায়, আমরা এই বিষয়টা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিয়ে যখন কথা বলছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে ভূপৃষ্ঠস্থ চাপ যদি হ্রাস পায়, তাহলে ভূগর্ভস্থ চাপ বৃদ্ধি পায়, এবং সেই চাপের প্রভাবে শিলারাশি টুকরো টুকরো হয়ে যায়। তাহলে চাপ হ্রাস বা বৃদ্ধি কি করতে পারে? যান্ত্রিক বিচূর্ণী ভবন সংগঠন করতে পারে। এরপর আমরা দেখি যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের উঁচু অংশে যে শিলারাশি, সেই শিলারাশি ভেঙে নিচে পড়ে। তোমরা পাহাড়ে যেতে হবে না, যদি বড় কোনো নদীর ধারে যাও, তাহলে নদীর পাড়, এই যে তোমার বর্ষা মৌসুম শেষ দিকে যখন পানি কমতে থাকে, খুব দ্রুত পানি কমতে থাকে, কিংবা বর্ষার পানি যখন আসতে শুরু করে, সেই সময় নদীর পাড় সবচাইতে ভাঙে, এবং তোমরা কিন্তু সেখানে দেখবে যে এই যে পাড়ের ফাটা অংশ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে হঠাৎ করে ধসে নিচে পড়ে। তাহলে দেখো যে প্রকৃতি জগতের সব উদাহরণ দেখার জন্য যে তোমাকে অনেক দূর দেশে যেতে হবে তা কিন্তু না, তোমাকে যে পাহাড়ে যেতেই হবে তা না, তুমি নদীর তীরে বসেই তোমার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি করতে পারো? যান্ত্রিক বিচূর্ণী ভবন লক্ষ্য করতে পারো।
তাহলে এই যে এখানে আমরা যান্ত্রিক বিচূর্ণী ভবনের বিভিন্ন মেকানিজম দেখতে পাচ্ছি। এই যে প্রথম চিত্রটা যদি তোমরা দেখো তাহলে এই যে দেখবে যে এটা পুরাটাই শুধুমাত্র তাপের প্রভাবে ছোট ছোট ব্লকে বিভক্ত হয়ে গিয়েছে। আর পরের চিত্র যদি আমরা দেখি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ যে তাপের প্রভাবে ধীরে ধীরে উপরের আস্তরণগুলি আলাদা হয়ে যাচ্ছে। আসলে এই প্রক্রিয়াটা সংগঠিত হয় শিলার যে গঠন। তোমরা যদি একটা পাথরকে হাতে নাও তাহলে দেখবে যে সেই পাথরটা কিন্তু একই রকম না, শুধুমাত্র আগ্নেয় শিলা বাদ দিয়ে তুমি যদি আগ্নেয় শিলা দেখো তাহলে পুরাটা একই রকম মনে হবে। কিন্তু অন্যান্য যে শিলা, বিশেষত পাললিক শিলা যদি দেখো তাহলে তুমি দেখবে যে সেই পাললিক শিলার এক এক অংশ এক এক রঙের, এক এক ধরনের হয়ে থাকে। তাহলে এই যে আলাদা আলাদা পদার্থের স্তর, সেই আলাদা আলাদা পদার্থের স্তরের কারণে তার বর্ণের পার্থক্য হয়। এবং এই যে আলাদা স্তর, সেই আলাদা স্তরগুলি কি, যে রাসায়নিক সংযুক্তি আলাদা, যে কারণে তারা কি করে যে তাপের প্রভাবে এক এক ধরনের আচরণ করে। অর্থাৎ সব বস্তু সমান তাপ গ্রহণ করে না, কোনো বস্তু বেশি তাপ গ্রহণ করে। যে বেশি তাপ গ্রহণ করবে সে বেশি সম্প্রসারিত হবে, অপরদিকে যে কম তাপ গ্রহণ করবে সে কম সম্প্রসারিত হবে। তাহলে এই যে একটা অংশ সম্প্রসারিত হচ্ছে, আরেকটা অংশ কম সম্প্রসারিত হচ্ছে। অপরদিকে রাতের বেলায় যখন তাপ অপসারিত হয় তখন যে বেশি সম্প্রসারিত হবে সে আবার বেশি সংকুচিত হবে, আর যে কম সম্প্রসারিত হবে সেও কম সম্প্রসারিত হবে। তাহলে এই যে তারতম্য, সেই তারতম্যের কারণে তাদের সংযুক্তি বরাবর আলাদা হয়ে যায়। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখি যে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়। আর ডান দিকে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ সেই চিত্রে কিন্তু আমরা তুষারের কাজ দেখাচ্ছি। দেখো একটা ফাটল, সেই ফাটলের মধ্যে পানি জমা হলো, রাতের বেলায় সেই পানি বরফে পরিণত হলো, এবং বরফে পরিণত হলে তখন সে কি করবে, বরফে পরিণত হলে তার আয়তন 10 ভাগের 1 ভাগ বেড়ে যাবে। সেই আয়তন এবং উপরে যদি আরো বরফের চাপ থাকে তাহলে কিন্তু সে উপরের দিকে যেতে পারবে না। উপরের দিকে না যেতে পেরে সে কি করবে, পাশের দিকে চাপ প্রয়োগ করবে, এবং সেই চাপের কারণেই শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়। তবে এই প্রক্রিয়াটা এত সহজ না, কারণ এটা দিনের পর দিন একই প্রক্রিয়া বারবার সংগঠিত হওয়ার কারণেই মূলত শীত প্রধান অঞ্চলের শিলারাশিগুলি চূর্ণ বিচূর্ণ হয়। তোমরা খুব সহজ উদাহরণ হিসাবে যদি তোমরা কখনো বাঁশ ফাড়াই করতে দেখো তাহলে দেখবে যে বাঁশে যদি কি করে, একটা লম্বা বাঁশ যখন ফাড়াই করে তখন পায়ের নিচে এক টুকরা দেয় আর এক টুকরা হাত দিয়ে ধরে, তারপর যখন কি করে দা দিয়ে আস্তে করে চাপ দিলেই বহুদূর পর্যন্ত ফেটে যায়। তাহলে ঠিক একই কাজ সংগঠিত করে তুষারের টুকরা। অর্থাৎ দিনের বেলায় যে পানি, সেই পানি যখন রাতে বরফে পরিণত হবে তখন সে এইরকম চাপ দিবে এবং অনেক দূর পর্যন্ত ফটিয়ে ফেলবে। সূর্যের তাপের ফলে যে রাসায়নিক যান্ত্রিক বিচূর্ণী ভবন সংগঠিত হয়, সেই যান্ত্রিক বিচূর্ণী ভবনকে আমরা আবার বিভিন্ন নামে বা বিভিন্ন ধরন রয়েছে, সেই ধরন অনুযায়ী একে 4টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে স্তর মোচন বা এক্সফোলিয়েশন, আর পরেরটা হচ্ছে প্রস্থর চাই বিচ্ছিন্নকরণ, তারপরেরটা হচ্ছে খণ্ডীকরণ, আর আরেকটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। এই এগুলি তোমাদের কাছে, শব্দগুলি তোমাদের কাছে বেশ বিদঘুটে মনে হতে পারে, কিন্তু আমরা যখন ব্যাখ্যা করব তখন দেখবে যে এর একটা যৌক্তিকতা রয়েছে। যদিও ইংরেজিতে তোমরা দেখবে যে এই শব্দগুলি বেশ সুন্দর, মানে শুনতে বেশ সুন্দর শোনায়, এবং তার যে স্পেসিফিক মিনিং, সেই মিনিং দিয়েই কিন্তু সেটিকে আইডেন্টিফাই করা যায়। আমাদের বাংলা ভাষায় শব্দের সীমাবদ্ধতার কারণে এটি বেশ কঠিন কাজ। আমি তোমাদেরকে পরবর্তী সময়ে যখন করব তখন বোঝাবো যে আসলে শব্দের গুরুত্বটা কতটা বেশি। একটা শব্দ যদি তুমি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করো তাহলে সে কিন্তু তার যথার্থতা প্রকাশ করতে পারে না, বরং প্রত্যেকটা শব্দেরই আলাদা একটা নিজস্বতা থাকে, যে নিজস্বতা তাকে আলাদা রূপ দান করে। যেমন আমরা পাহাড়ের কথা বলেছি, পর্বতের কথা বলেছি, আপাত দৃষ্টিতে দুটো একই জিনিস, সেটা হচ্ছে কি সূত্র শিলাস্তূপ, কিন্তু আমরা তার যে গঠন প্রক্রিয়া বা তার যে আকৃতি, সেই আকৃতি অনুযায়ী ভাগ করি যে এটা পাহাড়, এটা পর্বত বা এটা টিলা। তাহলে এই যে দেখো যে আমাদের বাংলা ভাষায় একটু সমস্যা হয়, সমস্যাটার কারণ আমি বলেছি যে শব্দ ভাণ্ডারে শব্দের অভাব।
আসো তারপরেও আমরা ব্যাখ্যা করব যখন, তখন তুমি বুঝতে পারবা যে কেন আমরা একে স্তরমোচন বলছি বা কেন একে প্রস্থর চাই বিচ্ছিন্নকরণ বলছি। আসো আমরা দেখি স্তরমোচন। স্তরমোচন এই প্রক্রিয়াটা আমরা সাধারণত দেখব যে মরুভূমি এলাকায় বেশি সংগঠিত হয়। সেটা হচ্ছে কি, যে একটা গোলাকার পাথর, সেই পাথরের যদি ভিন্ন ভিন্ন শিলা দ্বারা গঠিত হয়, তাহলে সেটা কি হবে, যে দিনের বেলায় যখন সূর্যের তাপ থাকবে তখন উপরের স্তরটা সবচেয়ে বেশি প্রসারিত হবে এবং সেই শিলা স্তর ভেদ করে শিলা তাপ নিচের দিকে তুলনামূলকভাবে কম অনুপ্রবেশ করবে। ফলে উপরের অংশ যতটা সম্প্রসারিত হবে, নিচের অংশ কিন্তু তত সম্প্রসারিত হবে না। ফলে আমরা দেখব যে এই যে উপরে এবং নিচের শিলাস্তরের যে তারতম্য, সেই শিলাস্তরের তারতম্যের কারণে কি হবে, ধীরে ধীরে উপরের অংশ পাতলা একটা আস্তরণ করে আলাদা হয়ে যাবে এবং সেই স্তরে স্তরে আমরা যখন একটা পেঁয়াজের খোসা যেভাবে ছাড়াই ঠিক তদ্রূপ ভাবে আমরা দেখব যে একটা গোলাকার পাথরের চারপাশের শিলাগুলি সেইভাবে ধীরে ধীরে আলাদা হয়ে যায় এবং এই কারণেই আমরা একে বলছি স্তর মোচন। এই যে পাতলা স্তরে স্তরে শিলাগুলি কি হবে, আলাদা আলাদা হয়ে পড়ে যাবে। তাহলে এটিকে আমরা বলছি স্তর মোচন। এবং স্তর মোচন প্রক্রিয়ার শেষে বা প্রক্রিয়া চলাকালীন সময় মাঝের যে অবশিষ্ট অংশ থাকে সেটিকে আমরা বলি অবশিষ্ট শিলা। যদি নিচের অংশ খুব কঠিন শিলা হয় তাহলে কিন্তু সেটি অবশিষ্ট আকারে বহু বছর টিকে থাকতে পারে। তাহলে এই যে দেখো যে এখানে চিত্র দ্বারা একটা শিলা যেটি দিনের বেলায় প্রসারিত হচ্ছে, রাতের বেলায় সংকুচিত হচ্ছে, ফলে এর উপরের অংশের পাতলা আস্তরণগুলি আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং সেগুলি অবশিষ্ট হয়ে এই যে মাঝের অবশিষ্টাংশ রয়ে যায়, যেটিকে আমরা বলছি অবশিষ্টাংশ। এবং আমরা এভাবেও দেখাতে পারি, যদিও উপরের চিত্রটি আমরা এর আগেই দেখিয়েছি। তাহলে দেখো যে এই যে এইভাবে স্তর আকারে আলাদা আলাদা করে সেগুলি স্তর হিসাবে আলাদা হয়ে যায় বলেই আমরা একে বলছি স্তর মোচন বা এক্সফোলিয়েশন। প্রস্থর চাই বিচ্ছিন্নকরণ। প্রস্থর চাই মানে পাথরের টুকরা। এখন যদি একটা বৃহৎ আকার শিলাখণ্ড, তার মাঝখানে যদি আমরা দেখি যে আড়াআড়ি ভাবে হতে পারে, আনুভূমিক ভাবে হতে পারে, যদি আলাদা আলাদা ধরনের শিলা থাকে, তাহলে আমরা দেখব যে সেই শিলাগুলির মধ্যে কি হবে, যে উলম্বভাবে অথবা আনুভূমিকভাবে আলাদা আলাদা হয়ে যায়। তাহলে এই যে বড় বড় টুকরায় যদি বড় বড় টুকরা এরকম ব্লক ধরে ধরে যদি আলাদা হয়ে যায়, তাহলে সেটিকে আমরা বলবো প্রস্থর চাই বিচ্ছিন্নকরণ। এই যে এখানে আমরা যে চিত্র দেখছি, দেখো যে উলম্বভাবে এবং আনুভূমিকভাবে দুই দিক থেকেই কিন্তু শিলাগুলি আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং এই যে মাঝের যে অংশ সেটিকেই আমরা বলছি চাই। এই যে মাঝের অংশ, এটা হচ্ছে একটা চাই, প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা চাই, প্রস্থর চাই। তাহলে এই যে প্রস্থর চাই বা পাথরের টুকরা, বড় বড় টুকরা আকারে যদি শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ বিচূর্ণী ভবন সংগঠিত হয়, তাহলে সেটিকে আমরা বলছি প্রস্থর চাই বিচ্ছিন্নকরণ। আর খণ্ডীকরণটা কি? খণ্ডীকরণের সহজ উদাহরণ হতে পারে যে তোমরা যদি মাটির তাওয়ায় রুটি ভাজতে দেখো, বিশেষ করে রুটি না বলে আমরা যদি চিতই পিঠার কথা বলি, তাহলে তোমরা দেখো যে চিতই পিঠা বানানোর সময় কি করা হয়, পানি ছিটিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কি করা হয়, যে তরল, আমরা যখন তরল আটার লেই ঢেলে দিই, তারপর কিছু পানি ছিটিয়ে দিয়ে কি করি, ঢেকে দিই। অনেক সময় এরকম পানি ছিটিয়ে দেওয়ার ফলে কি হয়, যে মাটির যে পাত্রটা থাকে সেটি টুকরো টুকরো হয়ে চুলার মধ্যে পড়ে যায়। অথবা একটা উত্তপ্ত কাঁচের টুকরাকে যদি আমরা পানির মধ্যে ফেলি, তাহলে কি হয়, এই যে উত্তপ্ত অংশ হঠাৎ করে যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে সে ছোট ছোট টুকরায় ভেঙে যায়। তাহলে যখন প্রাকৃতিক ভাবে, বিশেষ করে মরুভূমিতে, তোমরা জানো যে মরুভূমিতে তাপমাত্রা অনেক বেশি থাকে এবং পৃথিবীর বেশিরভাগ মরুভূমিগুলিতেই আমরা দেখব যে কোনো শীত বা গ্রীষ্মকাল নেই। এখানে প্রতিটা দিন হচ্ছে গ্রীষ্মকাল আর প্রতিটা রাত হচ্ছে শীতকাল। যে কারণে তোমরা দেখে থাকবে যে মধ্যপ্রাচ্য থেকে যারা আসে, তারা কিন্তু ম্যাক্সিমাম সময় আসার সময় যে জিনিসগুলি নিয়ে আসে, স্বর্ণালঙ্কারের সাথে আরেকটা জিনিস থাকে, সেটি হচ্ছে
কম্বল। কারণ হচ্ছে তারা সুন্দর সুন্দর কম্বল ব্যবহারে অভ্যস্ত হয়। কেন কম্বল ব্যবহারে অভ্যস্ত হয় এই গরম দেশের মানুষ? কারণ হচ্ছে তাদের প্রতিটা রাতই থাকে শীতকালের মতো, যে কারণে তাদেরকে হয়তো মাঝরাতের পর কম্বল ব্যবহার করতে হয়, যে কারণে তারা এই কাজটা করে। তাহলে এই যে দেখো যে শেষ রাতে এসে তাপমাত্রা অনেক হ্রাস পায়, যে কারণে শীতের অবস্থা তৈরি হয়। অথবা যদি এই মরুভূমিতে যদি কি হয়, অনেক বছর পর হয়তো একবার বৃষ্টি হয়। পৃথিবীর এমন মরুভূমিও রয়েছে যেখানে এক যুগে হয়তো একবার, 10 বছর 12 বছরে একবার বৃষ্টিপাত সংঘটিত হয়। যেমন আমরা যদি দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মরুভূমির কথা বলি, তাহলে আমরা দেখব যে সেই পাতাগোনিয়া মরুভূমিতে বৃষ্টিপাত খুব রেয়ার ঘটনা। তাহলে এই রকম জায়গায় দিনের বেলায় প্রচন্ড উত্তপ্ত শিলা, সেই শিলার উপর যদি হঠাৎ করে বৃষ্টির ঠান্ডা পানি পড়ে, তাহলে সেগুলি ছোট ছোট টুকরায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা একে বলি খণ্ডীকরণ। তাহলে এই যে দেখো, এখানে আমরা একটি খণ্ডীকরণের উদাহরণ দেখতে পাচ্ছি, যে উত্তপ্ত শিলার উপরে হঠাৎ করে বৃষ্টি, অথবা এই যে দিনে গরম রাতে ঠান্ডা, এই কারণে এটি ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে। তাহলে দেখো যে এখান থেকে এক্সফোলিয়েশনে কিন্তু পার্থক্য রয়েছে। এক্সফোলিয়েশনে কি হয়, যে উপরের থেকে চারিদিক থেকে পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা স্তরে, আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিলার খণ্ডীকরণ, সেই খণ্ডীকরণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম পাতলা আস্তরণ না, বরং ছোট বড় বিভিন্ন আকারের টুকরায় সে বিভক্ত হবে। তাহলে এইখানেই হচ্ছে মূল পার্থক্যটা। অপরদিকে আমরা দেখি যে ক্ষুদ্রকণা বিসরণ, এটা হয় কি, যে আমরা যদি দেখি যে কোনো কারণে শিলারাশি যদি সমানভাবে সংকোচন প্রসারণ না হয়, তাহলে তার সংযোগ স্থলগুলিতে ছোট ছোট টুকরো আকারে শিলারাশি কি হয়, খণ্ড খণ্ড হয়। অথবা যদি সেই শিলারাশিগুলি কি হয়, হঠাৎ করে ছুটতে গিয়ে দূরে পড়ে, তাহলে সেটিকে আমরা বলি ক্ষুদ্রকণা বিসারণ। এবং আমরা দেখব যে ক্ষুদ্রকণা বিসারণের ক্ষেত্রে কিন্তু প্রায় সময়ই সশব্দে এগুলি ফেটে পড়ে। তাহলে মরুভূমি অঞ্চলে এরকম হঠাৎ মনে হতে পারে যে বন্দুক বা পিস্তলের গুলির মতো একটা ঠাস করে শব্দ হলো। তাহলে এটি আসলে কিছুই না, এটি হচ্ছে এই ছোট ছোট পাথরের টুকরা হওয়ার সময় যে শব্দটা হয় সেটি। দেখো, আমরা পুরো প্রক্রিয়াটাকে যদি দেখি, তাহলে এইভাবে আমরা করতে পারি যে ছোট ছোট, বিশেষ করে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ছোট ছোট টুকরায়, অথবা এই চিত্রে যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে ছোট বড় বিভিন্ন টুকরায় পরিণত হচ্ছে। কিংবা উপরের এই চিত্রটাতেও যদি আমরা দেখি যে আনুভূমিক যে শিলার স্তর, সেই শিলা স্তরগুলিতে কিন্তু এই ধরনের ঘটনা সংঘটিত হবে। এখানে আসলে মরুভূমি না বলে ট্যালাস বা স্ক্রির যে বিষয়টা, সেটি বোঝার আগে আমাদেরকে তুষারের কাজটা দেখে আসতে হবে। সেটি হচ্ছে যে আমরা দেখব যে এই যে আমরা বলেছি যে পানি যখন বরফে পরিণত হয়, তখন তার আয়তন 10 ভাগের 1 ভাগ বৃদ্ধি পায়। এই যে 10 ভাগের 1 ভাগ আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে সে শিলার উপরে যে চাপটা প্রয়োগ করে, সাইন্টিফিক্যালি সেই চাপটা হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার আমরা যদি এরকম ছোট একটা ব্লক তৈরি করি, সেই ব্লকের উপরে 140 কেজি ওজনের চাপ প্রয়োগ করে। অর্থাৎ তোমাদের মতো হয়তো কারোর 3 জনের সমান বা 2 জন এত স্বাস্থ্যবান হয়তো তোমরা হবে না। তাহলে দেখো যে প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় এই পরিমাণ চাপ সে প্রয়োগ করে, যে কারণে পাথরের মতো কঠিন শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হয়। এবং এই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলি কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে, এবং এর মাথাগুলি হবে খুব সুচালো টাইপের, যে কারণে আমরা এই ধরনের শিলারাশি যে জায়গাতে টুকরা টুকরা হয়ে যায়, সেই জায়গাগুলিকে কিন্তু এর আরেকটা নাম আছে, যে এই ইয়েগুলিকে আমরা বলি ব্লক স্প্রেড। ঠিক আছে? আর এইরকম যখন চূর্ণ বিচূর্ণ হয়, এই যে প্রক্রিয়াটা হচ্ছে এটা,
যে কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়, এবং এইভাবে চূর্ণ বিচূর্ণ হওয়ার কারণেই আমরা দেখব যে শীতপ্রধান অঞ্চলে কিন্তু মৃত্তিকা গঠনের প্রক্রিয়াটা শুরু হয়। এখানে আমরা সেই উদাহরণটা আবার দিয়েছি। তাহলে এইভাবে যখন শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয় তখন কিন্তু আমরা এই রকম দৃশ্য দেখে থাকি যে পাহাড়ের পাদদেশে এরকম শিলারাশি চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে থাকে। তাহলে এই যে মরুভূমিতে আমরা মরুভূমিতে দেখা যায়, তবে মরুভূমির ভূমিরূপকে আসলে ট্যালাস বা স্ক্রি নামে আমরা আখ্যায়িত করি না। মূলত শীতপ্রধান অঞ্চলে যখন তুষারের ক্রিয়ায় শিলারাশি ছোট ছোট টুকরা টুকরায় পরিণত হয়, তখন সেই টুকরো টুকরোগুলি যদি পাহাড়ের পাদদেশে স্তূপ আকারে জমা হয়, তাহলে সেই ভূমিরূপকে আমরা বলি ট্যালাস বা স্ক্রি। মনে রাখো, ট্যালাস বা স্ক্রি। তাহলে এটি মূলত তুষার অ্যাকশন। আমরা মরুভূমি অঞ্চলেও এই ধরনের দৃশ্য দেখব, তবে সেটি ঠিক ট্যালাস বা স্ক্রি না। পানির দ্বারা যে যান্ত্রিক বিচূর্ণী ভবন, সেই যান্ত্রিক বিচূর্ণী ভবন তিন ভাবে সংগঠিত হতে পারে। তাহলে দেখো যে আমরা দেখি যে পানির দ্বারা যান্ত্রিক বিচূর্ণী ভবন কিভাবে ঘটবে। সেটা হচ্ছে যে পানি যখন একটা জায়গার উপর দিয়ে বছরের পর বছর অগ্রসর হয়, তখন সেই পানির স্রোতের ধাক্কায় কি হয়, শিলারাশি দুর্বল হয়ে যায় এবং ছোট ছোট টুকরাতে পরিণত হয়, এবং সেই টুকরোগুলিকে পানি ঠেলে নিচের দিকে নিয়ে আসে। তাহলে এইভাবে আমরা দেখি যে পানি কি করে, শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। আবার নরম যে শিলাগুলি থাকে বা ছিদ্রযুক্ত যদি শিলা থাকে, তাহলে সেই শিলাগুলির মধ্যে পানি প্রবেশ করবে, এবং সেই প্রবেশ করার ফলে শিলাটা কি হবে, নরম হবে। নরম হওয়ার পর কি হবে, এর ভেতরের পানি কি হবে, আবার পরে সূর্যের তাপে কি হবে, বাষ্পীভূত হবে। তাহলে এই যে দেখো যে একবার একটা শক্ত শিলা নরম হলো, তারপর বাষ্পীভূত হয়ে শুকিয়ে গেল, আবার যদি সেখানে পানি পড়ে তাহলে সে আবার নরম হবে। তাহলে এই যে পর্যায়ক্রমে একটা শিলা নরম হওয়া এবং শক্ত হওয়া, নরম হওয়া শক্ত হওয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সে কি হবে, যে তার যে সংযুক্তি, সেই সংযুক্তিগুলি দুর্বল হয়ে যাবে এবং সে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তাহলে দেখো যে এক প্রক্রিয়া গেল হচ্ছে সে ধাক্কা দিয়ে, অর্থাৎ শক্তির দ্বারা, পানির যে প্রবাহের শক্তি, সেই প্রবাহের শক্তির মাধ্যমে শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করবে। আরেকটা প্রক্রিয়া হচ্ছে কি, পানিকে একবার শিলাকে একবার সিক্ত করা, অর্থাৎ আর্দ্র করা, আবার শুকিয়ে যাওয়া, আর্দ্র করা, শুকিয়ে যাওয়া, এই ঘটনা পর্যায়ক্রমে সংগঠনের মধ্য দিয়ে তাদের সংযুক্তিকে দুর্বল করে ফেলে এবং সে ছোট ছোট টুকরায় বিভক্ত হয়। তাহলে এভাবেও আমরা দেখি যে কঠিন শিলাগুলি কি করতে পারে, চূর্ণ বিচূর্ণ হতে পারে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পানি যখন কোনো শিলারাশিকে আর্দ্র করে, অর্থাৎ সেটিকে ভিজিয়ে ফেলে, তখন তার ভেতরের খনিজগুলির কোনো কোনো উপাদান সেই পানিকে শোষণ করে আয়তন বৃদ্ধি পায়। তাহলে খনিজের ভেতরে কোনো বিশেষ ধরনের শিলা যদি কি শিলার ভেতরে যে খনিজ, আসলে শিলা বিভিন্ন ধরনের খনিজের সংমিশ্রণ, যে কারণে আমরা দেখি যে খনিজগুলির বর্ণ অনুযায়ী শিলার এক এক অংশ এক এক বর্ণের হয়ে থাকে। তাহলে এই যে প্রত্যেকটা খনিজ তার ধর্ম অনুযায়ী পানির সাথে আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখায়, এবং কোনো কোনো শিলা যদি পানি শোষণ করে আয়তন বৃদ্ধি পায়, তাহলে সে কি করবে, ওই শিলার কোনো কোনো খনিজ যদি পানি শোষণ করে তার আয়তন বৃদ্ধি পায়, তাহলে সে সেই শিলার ভেতরে চাপ সৃষ্টি করবে, এবং সেই চাপের কারণে আমরা দেখব যে অন্যান্য খনিজের সংযুক্তি বরাবর তারা আলাদা হয়ে যায়, এবং এর মধ্য দিয়ে আমরা দেখি যে পানি বিচূর্ণী ভবন সংগঠিত করে। এই যে আমরা যদি দেখি যে পানি গড়ায়, একটা জলপ্রপাতের পানি গড়ায় যদি নিচে পড়ে, তাহলে যে জায়গায় পানিটা পড়বে সেই জায়গাতে সে কি করবে, গর্তের সৃষ্টি করবে। তোমরা যে কোনো জলপ্রপাতের কাছে যদি যাও, তাহলে দেখবে যে সেখানে একটা গভীর গর্তের সৃষ্টি করে। তাহলে এটি হচ্ছে প্রথম কারণ। যান্ত্রিক বিচূর্ণী ভবন। যান্ত্রিক বিচূর্ণী ভবনটা কি, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যান্ত্রিক বিচূর্ণী ভবন আমরা অলরেডি বলেছি, ফলে এই বিষয়টা নিয়ে আমরা অত বেশি কথা বলবো না। সেটি হচ্ছে কি, যে
দুর্বল যে সংযুক্তিগুলি থাকে শিলার, সেই সংযুক্তিগুলিতে কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটিকে কাত করে নিচে ফেলে দেয়। তাহলে এই যে শিলার যে পতন, সেই শিলার পতনের ফলে এর নিচে যে শিলাগুলি থাকে সেগুলিকেও সে ছোট ছোট টুকরায় বিভক্ত করে। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রথমত উপর থেকে শিলা নিচে পড়বে এবং উপর থেকে নিচে পড়ার সময় অথবা তার আঘাতে সে অন্য শিলাকেও কি করে, চূর্ণ বিচূর্ণ করে। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এইভাবে শিলা যদি নিচে পড়ে তাহলে সেটাকে আমরা বলি শিলা চ্যুত শিলা, ওই শিলাটাকে বলবো চ্যুত শিলা। আর যদি ধীরে ধীরে আসে তাহলে সেটাকে আমরা বলি শৈলিক হিমবাহ বা রক গ্লেসিয়ার। তাহলে দেখো যে এই যে একটা হিমবাহের মতো যদি ধীরে ধীরে শিলার টুকরাগুলিকে ঠেলে ঢালবে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, তাহলে সেটাকে আমরা বলবো শৈলিক হিমবাহ অর্থাৎ পাথরের হিমবাহ। আর যদি আমরা দেখি যে হঠাৎ করে কোনো জায়গায়, আসলে এটা আরেক ধরনের হতে পারে, এই যে আমরা যেটাকে রক স্লাইড, চ্যুতশিলা, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে রক স্লাইড, অর্থাৎ শিলার ধসে পড়া। এই শিলার ধসে পড়ার যে ঘটনাটা সেটা পাথরের টুকরা আকারে হতে পারে, আবার আরেকভাবে হতে পারে যেটিকে আমরা বলি ভূমিধস। ভূমিধস, ভূমিধসটা হচ্ছে কি, যে বর্ষা মৌসুমে পার্বত্য অঞ্চলের যে নরম শিলা, সেই নরম শিলাটা কি হয়, বর্ষার পানিতে পানি জমা হয়ে সেটা ধীরে ধীরে নরম হয়ে থকথকে জেলির মতো আস্তরণ সৃষ্টি করে। পরবর্তীতে এই জেলির মতো আস্তরণটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আস্তে করে নিচের দিকে নেমে আসে, এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে বাড়ি ঘর, বড় বড় গাছ, ইভেন রাস্তা, এগুলিকে সহই সে ঠেলে নিচে নিয়ে আসে। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলি ভূমিধস, এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস খুব কমন। আর এই প্রত্যেকটা ঘটনাই সংগঠিত হচ্ছে মূলত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, যদিও প্রভাবক হিসাবে অন্যান্য শক্তি এখানে কাজ করতে পারে। এই যে দেখো উপর থেকে, এই যে উপর থেকে যে শিলাগুলি নিচে এসে পড়ছে, সেই উপরের শিলা পড়ার সময় নিচের শিলাগুলিকে ঠেলে নিচের দিকে নিয়ে আসে। তাহলে এই যে প্রক্রিয়া, আমরা কিন্তু এটাকেই বলছি যে শৈলিক হিমবাহ, যদি অনেক শিলাকে একসাথে সে ঠেলে নিচের দিকে নিয়ে আসে। আর একটা বিচ্ছিন্ন টুকরা যদি নিচের দিকে পড়ে তাহলে, বা একাধিক পাথর যদি বড় বড় পাথর আকারে পড়ে, তাহলে সেটিকে আমরা বলবো কি, সেটিকে আমরা বলবো যে রক স্লাইড। এই যে দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারিদিকে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে পড়ে আছে, আর উপরে আমার মাঝের অংশের যে কঠিন শিলা সেটি এখনো অবশিষ্ট আছে। এক সময় হয়তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরাটাই ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। আসো আজকে আমরা এখানেই থামবো। আগামী ক্লাসে আমরা মূলত আলোচনা করব রাসায়নিক বিচূর্ণী ভবন এবং জৈবিক বিচূর্ণী ভবন নিয়ে, এবং তার সাথে আমরা কথা বলবো যে বিচূর্ণী ভবনের যে ফলাফল, সেই ফলাফলটা নিয়ে। আর আগামী ক্লাসে আমরা আরেকটা বিষয় আমাদের বাদ পড়ে গিয়েছে, যদি সময় পাই তাহলে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সুনামি। আমি যখন তোমাদের ভূমিকম্প পড়িয়েছিলাম তখন সম্ভবত এটি বাদ পড়ে গিয়েছিল। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।